শোভন, মানে হ্যালো কোনটা? স্যার। ওই সিকিউ এর গ ঘ বুঝো নাই? না স্যার, প্রশ্ন। হ্যাঁ, স্যার প্রশ্ন। এই যে এই প্রশ্নটার গ ঘ। হ্যাঁ স্যার। এখানে বলা হয়েছে উদ্দীপকের প্রথমোক্ত পদ্ধতির গুরুত্ব। প্রথমোক্ত পদ্ধতি ছিল টিস্যু কালচার। টিস্যু কালচারের গুরুত্ব কয়টা লিখবা? টিস্যু কালচারের গুরুত্ব এই যে আমরা যেমন এখানে আমি বের করে রেখেছি, এই যে উন্নত প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ, এই প্রয়োগটাই আসলে গুরুত্ব। তাহলে এখানে কয়েকটা গুরুত্ব তুলে ধরবা, তাহলেই হবে। এই গুরুত্বগুলোর আলাদা করে বর্ণনা দেওয়ার দরকার নেই। যেমন নিচে এখানে আমি আলাদা করে বর্ণনা দিয়েছি, হ্যাঁ, যে কৃষি ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচারের গুরুত্ব। হ্যাঁ, এইভাবে আলাদা করে গুরুত্বর বর্ণনা দেওয়ার দরকার নাই, কারণ গুরুত্বের মার্কস হলো এক। কাজে এখানে কয়েকটা 5-6টা গুরুত্ব উল্লেখ করলেই হবে, বুঝছো? আর ওই গুরুত্ব উল্লেখ করে তোমাকে টিস্যু কালচার প্রযুক্তির যে বর্ণনাটা আছে, এই যে টিস্যু কালচার প্রযুক্তির যে ধাপগুলো আছে, এই ধাপগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে। এই যে, আসসালামু আলাইকুম। হ্যাঁ সৌম্য, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি ফর দ্য লেট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে সুমন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা পরে যেটা বলেছিলাম সেটা হলো উল্লিখিত হরমোনটির উৎপত্তির স্থল। হরমোনটার নাম কি? ইনসুলিন। তাহলে ইনসুলিন হরমোনের উৎপত্তির স্থল কোনটা? আমরা যদি এটা বের করি, ইনসুলিনের ওটা বের করি, হ্যাঁ, এই যে আমরা এখানে বলেছিলাম যে ইনসুলিন হরমোন এখানে উৎপন্ন হয়, তাহলে কোথায় উৎপন্ন হয়েছিল? হ্যাঁ, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এটা খরিত হয়। হ্যাঁ, এবং এর অবস্থানটা কোথায় ছিল? এর অবস্থান ছিল মানুষের, হ্যাঁ, ডিএনএ তে ইনসুলিন উৎপন্ন করে জিনের অবস্থান 11 নং ক্রোমোজোমে খাটোবাহু ডিএনএ শীর্ষে। এতে 153টি নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান। তাহলে এটা হলো তার উৎপত্তি স্থল। তাহলে আমি যেখানে বোল্ড করে লিখলাম, এগুলোই হলো তার উৎপত্তি স্থল ইনসুলিন হরমোনের। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার। উৎপত্তি স্থল উল্লেখ করব, তা উৎপাদনের প্রক্রিয়াটি বর্ণনা করব। এরপরে ওর নিচে কিন্তু ইনসুলিন হরমোন তৈরির যে প্রক্রিয়াটা আমরা তোমাদের বুঝিয়েছিলাম, হ্যাঁ, এই যে আমরা এখানে বলতেছি ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া নিম্নরূপে ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট প্লাস ছবি, হ্যাঁ, এগুলো তোমাকে তুলে ধরতে হবে। হ্যাঁ, এখানে এই যে এটা, এই স্লাইড, এই স্লাইড, এই তিনটা স্লাইডে যা যা বর্ণনা আছে সেটা তোমাকে তুলে ধরতে হবে। এটাই হলো এই নমুনা প্রশ্ন ঘ এর উত্তর। ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা যদিও তোমাদের হয়তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তোমাদের আমি পড়াইছি, তো আমি আবার তোমাদের কয়েকজনের সাথে আলোচনা করেছি যে শর্ট সিলেবাস এর অনুযায়ী তাহলে জীববিজ্ঞানের প্রথম পত্র, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে আছে। তো এটা তোমাদের জন্য হয়তো রিপিট হবে, তো সবার জন্য আবার এটা ভালো হবে। তো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আবার শুরু করছি। প্রথম অধ্যায়ের নাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আর এই প্রথম অধ্যায়ে যে টপিকস গুলো আছে, এই টপিকস গুলো যদি আমরা সব 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 টপিকস যদি ভালোভাবে বুঝি, তাহলে প্রাণীবিজ্ঞানের ভিতরে পরবর্তীতে আমাদের পড়তে ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু বেসিক জিনিস আছে। তো এখানে আমরা প্রথমে যে টপিকসটা পড়বো সেটা হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আসলে শ্রেণীবিন্যাস কাকে বলে? পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীকুলকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। যেমন আমাদের মানুষের অনেক বৈশিষ্ট্য আছে, গরুর বৈশিষ্ট্য আছে, বা ছাগলের বৈশিষ্ট্য আছে, মাছের বৈশিষ্ট্য আছে। তাহলে এই সমস্ত প্রাণীগুলোর কিছু বৈশিষ্ট্যের মিল আছে, আবার কিছু বৈশিষ্ট্যের অমিল আছে। তাহলে এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতেই একটা নির্দিষ্ট নিয়ম রীতি অনুযায়ী প্রাণীকুলকে পর্বে ভাগ করা হয়েছে, বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে, বা বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে, অর্ডার, ফ্যামিলি ইত্যাদি ইত্যাদিতে ভাগ করা হয়েছে। তাহলে এই ভাগ করার এই পদ্ধতিকে আমরা বলবো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন?
একটা আছে তাত্ত্বিক প্রয়োজন আর একটা আছে হলো ফলিত প্রয়োজন। প্রথমে আমরা আসবো তাত্ত্বিক প্রয়োজন। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্বন্ধে ধারণা জন্মে। যেমন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমরা সাধারণত মানুষের বৈশিষ্ট্যগুলো যদি জানার চেষ্টা করি, তাহলে স্তন্যপায়ী প্রাণীর অন্যান্য প্রাণী, সিংহ, বাঘ, ছাগল, গরু, এরাও কিন্তু স্তন্যপায়ী প্রাণী। তাহলে মানুষের যদি আমরা মানুষ যেহেতু একটি স্তন্যপায়ী প্রাণী, এই মানুষের বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তাহলে দেখবো যে আমরা গরুর কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটাও কিন্তু আমরা বলতে পারি। যেমন আমরা একটা বৈশিষ্ট্য বলতে পারি, মানুষের ত্বকে লোম আছে, গরুর ত্বকেও লোম আছে, সিংহের ত্বকেও লোম আছে। তাহলে এটা একটা কিন্তু বৈশিষ্ট্য। তাহলে আমি মানুষ যেহেতু একটা স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে জানলে ওই গ্রুপের যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে তাদের সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানা ও শেখা যায়। প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক ও জাতিজনির বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাণীকুলের বিবর্তনিক ধারা নির্ণয়ে সাহায্য করে। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। এবার আসবো ফলিত প্রয়োজনীয়তা। জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বাছাই করা যায়। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বলতে কি তোমরা বোঝো? অর্থনৈতিক যেগুলো বিক্রি করে লাভবান হয় ওগুলা। না, অর্থনৈতিক গুরুত্ব মানে ওই প্রাণীটা আমাদের উপকারও করতে পারে, অপকারও করতে পারে। ঠিক আছে? তাহলে এরকম অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বাছাই করা যায় যদি আমরা শ্রেণীবিন্যাস জানতে পারি। বন্য প্রাণী সংরক্ষণে সাহায্য করে। ভূতত্ত্বীয় ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাসের সাহায্যের প্রয়োজন হয়। কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন সহজতর হয়। এই যে আমরা 4 নম্বর যে পয়েন্ট, ভূতত্ত্বীয় ঘটনাবলী, আমরা এখন অনেক সময় অনেক বিজ্ঞানীরা দেখা গেল যে বিভিন্ন শিলা খণ্ডের ভিতরে বা পাহাড়ের ভিতরে বা বরফের ভিতরে অনেক সরীসৃপ জাতীয় প্রাণীর হাড় বা তাদের দাঁত পেয়ে থাকেন। তাহলে সেই হাড় এবং দাঁত এগুলো তুলে বিজ্ঞানীরা যখন মিলাতে চেষ্টা করেন যে এটা আসলে কার কার হাড় বা কার দাঁত, তখন তারা এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন যে পর্বগুলো আছে, এটা বা শ্রেণীগুলো আছে, এই হাড়টা সরীসৃপের হতে পারে, স্তন্যপায়ী প্রাণীর হতে পারে, বা অন্য কোনো দেখা গেল যে উভচর প্রাণীর হতে পারে। আসলে এটা কার সেটা দেখার জন্য তখন আমরা শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন কি আছে, আইডেন্টিফিকেশন কি আছে, সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে তখন আমরা সেটা খুঁজে বের করতে পারি যে এটা আসলে কোন ধরনের প্রাণীর হাড় ছিল বা দাঁত ছিল। এবার আমরা আসবো প্রাণী জগতের পর্বসমূহ। কারণ আমরা এই চ্যাপ্টারে মেজর ফাইলাম, আমরা 9টা মেজর ফাইলাম পড়বো। তো এই প্রাণী জগতের পর্ব সম্পর্কে আমরা জেনে নিই। আসলে পর্ব কাকে বলে, পর্ব বা ফাইলাম কাকে বলে? শ্রেণীবিন্যাসের একটি ট্যাক্সন, শ্রেণীবিন্যাসের একটি ট্যাক্সনকে ফাইলাম বা পর্ব বলে। প্রাণী জগতে মোট 33টা পর্ব আছে। এই 33টা পর্বের মধ্যে 9টি পর্বকে প্রধান পর্ব হিসেবে গণ্য করা হয় বা এদেরকে আমরা বলবো মেজর পর্ব, এবং বাকি 24টি হলো মাইনর পর্ব বা ছোট পর্ব। তাহলে আমরা যে 9টা পর্ব মেজর পর্ব বললাম, 9টা মেজর পর্বের মধ্যে প্রথম 8টি পর্বকে বলবো নন কোঅর্ডিনেট, কারণ এসব পর্বের অন্তর্গত প্রাণীদের জীবনে কোনো দশায় নটোকর্ড দেখা যায় না। এবং মেজর পর্বের 9ম যে পর্বটা আছে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট, কারণ এদের জীবনের কোনো একটি দশায় অথবা আজীবন নটোকর্ড থাকে। তা আমরা এখন মেজর পর্ব আর মাইনর পর্ব আসলে কাকে বলে, তাদের পার্থক্যগুলো কি সেটা আমরা একটু জেনে নিই। মেজর পর্ব মানে কি? যে পর্বে প্রাণীর প্রজাতির সংখ্যা বেশি। মাইনর পর্ব মানে যে পর্বে প্রাণীর প্রজাতির সংখ্যা কম। 2 নম্বর বৈশিষ্ট্য মেজর পর্বের, প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমি একটা পর্বের নাম বলছি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের প্রাণী তোমরা ধরে নিতে পারো রেশম পোকা বা চিংড়ি, এই 2টা প্রাণী আমি ধরলাম, বা তেলাপোকার নামও আমি দিলাম। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হলো তেলাপোকা, চিংড়ি, রেশম পোকা। রেশম পোকা কিন্তু আমাদের অর্থনৈতিক ভাবে অনেক, কারণ সে রেশম পোকা থেকে রেশম সুতা তৈরি হয়, সেই সুতা আমাদের
বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তেলাপোকাও কিন্তু ভূমিকা পালন করে। হ্যাঁ, তারা কিন্তু আবর্জনার মধ্যে থাকে, সে আবর্জনাগুলোকে হ্যাঁ সেগুলো আবর্জনাগুলোকে মাটির সাথে অনেক সময় কি করে মিশিয়ে দেয়, কারণ আবর্জনার মধ্যে তেলাপোকা গুলো থাকে। আবার কেঁচো কেঁচো কিন্তু আবর্জনার মধ্যে তারা কিন্তু গ্রো করে, আবার সেই আবর্জনাগুলোকে মাটির সাথে মিশিয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। তাহলে মেজর পর্বের প্রাণীগুলো বাস্তুতন্ত্রে কেউ না কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে। আর মাইনর পর্বের যে প্রাণীগুলো আছে তারা বাস্তুতন্ত্রে সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। মেজর পর্ব সুস্পষ্ট পর্ব হিসেবে পৃথক সত্তার অধিকারী। তাহলে আমি যদি একটা আর্থপূর্ণ পর্বের প্রাণী যদি হয়, তাহলে তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো এতটাই স্থায়ী যে সহজেই সহজেই এরা কি করবে, যে অন্য কোনো পর্বের অধীনে তারা যাবে না। যেমন আমরা মানুষের কথাই যদি বলি, মানুষের মানুষের আমরা দেখবো যে পৃষ্ঠীয় নটকট, নার্ভকট এগুলো আছে, বা মানুষের দেহত্বকে লোম আছে। তাহলে মানুষের এই বৈশিষ্ট্যগুলো মানুষকে কর্ডাটার পর্বের মধ্যে রেখেছে। তাহলে মানুষের এই বৈশিষ্ট্যগুলো এতটাই সুষ্ঠু বা এতটাই স্থায়ী যে মানুষের এই কর্ডাটা পর্ব থেকে এরা কখনোই অ্যানেলিডা বা কখনোই আর্থ্রোপোডা পর্বের অধীনে যাবে না। হ্যাঁ, বা আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের দেখা যায় সন্ধিপদ যুক্ত বা সন্ধিযুক্ত পদ রয়েছে, মানে পায়ে অনেকগুলো সন্ধি রয়েছে, মাথায় কি রয়েছে, একজোড়া অ্যান্টিনা, তারপর পুঞ্জাক্ষী, একজোড়া পুঞ্জাক্ষী এগুলো আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো ওই ওই তেলাপোকাকে বলো বা মৌমাছিকে বলো, তাদের ওই বৈশিষ্ট্যগুলো এতটাই স্থায়ী যে তারা আজীবন আর্থ্রোপোডার মধ্যেই থাকবে। সেই প্রাণীগুলো কখনোই অ্যানেলিডা বা কখনোই মলাস্কের মধ্যে আসবে না। কিন্তু মাইনর পর্বের ক্ষেত্রে দেখা গেছে যে এরা সুস্পষ্ট পর্ব হিসেবে পৃথক সত্তার অধিকারী নয়। মানে কি, দেখা গেল যে মাইনর পর্বের যে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্যটাই এতটাই অস্থায়ী বা ঠুনকো, 100 বছর বা 200 বছর তারা একটা পর্বের অধীনে ছিল, তারপরে দেখা গেল যে নতুন আবার কিছু বৈশিষ্ট্যের পাওয়া গেল, সেই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে যে সে অন্য পর্বের অধীনে। এই কারণে এদের পর্ব হিসেবে পৃথক সত্তার অধিকারী নয়, কিন্তু মেজর পর্ব হিসেবে পৃথক সত্তার অধিকারী তাদের বৈশিষ্ট্যের স্থায়িত্বতার কারণে। তাহলে আমরা মেজর পর্ব আর মাইনর পর্ব বুঝলাম। মেজর পর্ব, মেজর পর্বের সংখ্যা কয়টা বলেছিলাম? মেজর পর্বের সংখ্যা কয়টা বলেছিলাম? 9টা। 9টা। আর মাইনর পর্ব বলেছিলাম 24টা। আচ্ছা, এখন আমরা আসবো মেজর পর্বগুলোর নাম। তাহলে আমরা মেজর পর্বগুলোর নাম আমরা এখানে শিখবো, এটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে শিখতে হবে। 1 নম্বর পরিফেরা, 2 নম্বর নিডারিয়া, 3 নম্বর প্লাটিহেলমিনথিস, 4 নম্বর নেমাটোডা, 5 নম্বর মোলাস্কা, 6 নম্বর অ্যানেলিডা, 7 আর্থ্রোপোডা, 8 ইকানোডার্মাটা, 9 কর্ডাটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম 8টি মেজর ফাইলাম, এদেরকে আমরা বলছি অমেরুদণ্ডী, কারণ এদের দেহে নটোকর্ড নেই। আর 9 নম্বর পর্বের নাম হলো কর্ডাটা, এদের দেহে আমরা দেখব এই পর্বের প্রাণীর যারা আছে তাদের দেহে নটোকর্ড আছে বা মেরুদণ্ড আছে, এই জন্য এদেরকে আমরা বলবো মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা ওই 9টা পর্বের প্রত্যেকটা মানে সিরিয়াল 9টা পর্বে, যে আমি প্রথমে বললাম পরিফেরাই বলতে হবে, তারপর 2 নম্বরে বললাম নিডারিয়া, এইভাবেই কিন্তু আমার সিরিয়ালি মনে রাখতে হবে এবং বাড়ানোগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ বারবারই আমাদের এই পর্বগুলোর কথা আমাদের চ্যাপ্টার 1 পড়ার সময় আসবে। তো আমরা এবার আসবো শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তি জিনিসটা কি? আমরা প্রাণীদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখব যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে গোটা প্রাণী জগৎকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পর্বে ভাগ করা হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো উপর ভিত্তি করে যেহেতু আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস করছি, এই জন্য এই বৈশিষ্ট্যগুলোকে বলা হবে ভিত্তি। যেমন কোষ কিন্তু একটা ভিত্তি, ভ্রূণীয় স্তর একটা ভিত্তি, খণ্ডায়ন, তারপরে হলো সিলোম, প্রতিসাম্য, তারপর হলো সংগঠন মাত্রা, এগুলো হলো কিন্তু সব শ্রেণীবিন্যাসের ভিত্তি। যেমন আমরা এখানে কোষের কথা কিন্তু বলি নাই, কোষ দিয়ে আমি কিন্তু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস দেখাই নাই, যেহেতু আমরা কোষ দিয়ে
সহজে আমরা বলতে পারবো। কোষের সংখ্যাটাকে তোমাদের কেউ বলতে পারবা? তোমরা যে সহজ সংখ্যাটা তোমরা জানো সেটাই বলতে পারো। আমরা কি বলবো যে জীবের গঠনগত ও কার্যিক একক হলো কোষ, তাই না? তাহলে কোষের উপর ভিত্তি করে প্রাণীজগতের আবার কি শ্রেণীবিন্যাস? কোষের উপর নির্ভর করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? একটা হলো এককোষী, আরেকটা হলো বহুকোষী। একটা হলো এককোষী, আরেকটা হলো বহুকোষী। তাহলে আমার এখানে যে মেজর পর্ব 9টা আছে, এই মেজর পর্বের 9টাই, এই 9টা পর্বের আন্ডারে যতগুলো প্রাণী আছে এটা সবাই কিন্তু বহুকোষী। তাহলে মেজর পর্বে যে 9টা পর্ব আছে, এই পর্বের অধীনে যে প্রাণীগুলো আছে তারা কিন্তু সবাই বহুকোষী। তাহলে এককোষী কারা? তোমরা 9, 10 বা 7, 8 এ পড়ে এসেছো প্রোটোজোয়া, একটা পর্বের নাম পড়েছো প্রোটোজোয়া। তো প্রোটোজোয়া কিন্তু এখন একটা পর্ব না, প্রোটোজোয়ার কিন্তু প্রমোশন হয়েছে। প্রোটোজোয়ার আন্ডারে যে প্রাণীগুলো আছে এরা কিন্তু সবাই এককোষী। তাহলে প্রোটোজোয়া এখন কিন্তু একটা উপজগৎ, এবং প্রোটোজোয়ার আন্ডারে আবার আরো কিছু পর্ব আছে। সেই পর্বগুলো হলো সার্কোমাস্টিগোফেরা, এপিকমপ্লেক্সা, এরকম কতগুলো পর্ব আছে। তাহলে উপজগৎ প্রোটোজোয়ার আন্ডারে যে প্রাণীগুলো আছে এরা সবাই এককোষী। যেমন তোমরা অ্যামিবা প্রোটিয়াস নাম শুনেছো? অ্যামিবা প্রোটিয়াস, বা আরেকটা প্রাণী আছে, ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, হ্যাঁ স্যার। ম্যালেরিয়া পরজীবী। তাহলে অ্যামিবা প্রোটিয়াস, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এগুলো কিন্তু এককোষী প্রাণী। তাহলে আমরা এককোষী এবং বহুকোষী সদস্যগুলোকে আমরা জানলাম। তাহলে আমরা কি বলবো যে এককোষী প্রাণীর উদাহরণ কি বলবো? যে উপজগৎ প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত সকল প্রাণী। আর যদি আমরা বলি বহুকোষী প্রাণী কারা, তখন আমরা বলবো 9টি মেজর পর্বের অন্তর্ভুক্ত সকল প্রাণী। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে কোষের লেকচার কিন্তু আমি এখানে তৈরি করি নাই, এটা জাস্ট আমি একটু বুঝাই দিলাম। এবার আমি যেটা ভ্রূণীয় স্তর আমি এটা তৈরি করেছি, ভ্রূণীয় স্তর, এর ইংলিশ নাম হলো জার্ম লেয়ার। আচ্ছা, ভ্রূণ জিনিসটা তোমরা জানো ভ্রূণ কাকে বলে? কারণ ভ্রূণ না জানলে ভ্রূণীয় স্তর জানবা না। জাইগোট কাকে বলে? যে দুইটা জনন কোষের মিলনের ফলে যেটা হয়। হ্যাঁ, তাহলে আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে বলবো জাইগোট। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। তাহলে এই জাইগোট কোষ বারবার মাইটোসিস বিভাজনের ফলে যে বহুকোষী গঠন তৈরি করে তাকে ভ্রূণ বলা হয়। তাহলে জাইগোটের বারবার মাইটোসিস বিভাজনের ফলে বহুকোষী যে গঠন তৈরি হয় তাকে আমরা কি বলবো? ভ্রূণ। তাহলে ভ্রূণের সংজ্ঞা বুঝতে পেরেছো? তাহলে ভ্রূণের পরিস্ফুটন কালে, মানে ভ্রূণ ভ্রূণ জাইগোটের পরে হলো ভ্রূণ, আর এই ভ্রূণের কতগুলো পরিস্ফুটন ধাপ রয়েছে। এর মধ্যে একটা পরিস্ফুটন ধাপ হলো গ্যাস্ট্রুলা। তাহলে গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষসমূহ 2টি বা 3টি স্তরে সজ্জিত হয়। ভ্রূণীয় গ্যাস্ট্রুলা দশায় এসব কোষীয় স্তর সমূহকে ভ্রূণীয় স্তর বলে। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে সমগ্র প্রাণীকুলকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা কিন্তু এই জাইগোট থেকে ভ্রূণের যে পরিস্ফুটনের ধাপগুলো আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি। যেমন মনে করো আমরা বললাম জাইগোট, জাইগোটের পরে হবে কি? মরুলা, ক্লিভেজ। জাইগোটের পরে হবে ক্লিভেজ, ক্লিভেজের পরে মরুলা, মরুলার পরে ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে হলো গ্যাস্ট্রুলা। তাহলে এইভাবে কিন্তু গ্যাস্ট্রুলা আসে। তাহলে ভ্রূণের এই যে ধাপগুলো বললাম, জাইগোট থেকে যে গ্যাস্ট্রুলা পর্যন্ত ধাপগুলো বললাম, এই ধাপগুলো কি আগে কখনো শুনেছো? কি কি ধাপ বললাম? জাইগোট, জাইগোট, ক্লিভেজ, তারপরে কি বললাম? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। তাহলে আমরা কি বলতেছি? গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণীয় কোষগুলো 2 স্তরে বা 3 স্তরে সজ্জিত হয়। যদি 2 স্তরে সজ্জিত হয় তাহলে তার একটা নাম, যদি 3 স্তরে সজ্জিত হয় তাহলে তার একটা নাম। তাহলে ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে সমগ্র প্রাণীকুলকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন একটা দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল, 3 স্তরী প্রাণী বা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল। যেসব প্রাণীর ভ্রূণীয় গ্যাস্ট্রুলা দশায় কোষসমূহ কেবলমাত্র 2টি স্তর যথা এক্টোডার্ম ও এন্ডোডার্মে বিভক্ত হয় তাদের দ্বিস্তরী প্রাণী বলে। যেমন হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণীরা।
ত্রিস্তরী প্রাণী, যেসব প্রাণীর ভ্রূণীয় গ্যাস্ট্রুলা দশায় কোষসমূহ 3টি স্তর বিন্যস্ত থাকবে তাদের আমরা বলবো ত্রিস্তরী। যেমন একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মে বিভক্ত হয়ে তাদের ত্রিস্তরী প্রাণী বলা হয়। উদাহরণ করডাটা। তাহলে আমরা এখানে দেখব, আমরা এখানে 1 নম্বরটা হলো পরিফেরা, ফাইলাম পরিফেরা। পরিফেরার কিন্তু কোনো ভ্রূণীয় স্তর নেই, মনে রাখবা, পরিফেরার কোনো ভ্রূণীয় স্তর নেই। তাহলে নিডারিয়া, এটা হলো হাইড্রার পর্ব, তাহলে নিডারিয়ার কোন ভ্রূণীয় স্তর? নিডারিয়ার ভ্রূণীয় স্তরের নাম হলো ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণ স্তরী, বা আমরা বলবো দ্বিস্তরী, মনে থাকবে। তাহলে দ্বিস্তরী প্রাণীর পর্বের নাম লিখো। অ্যান্সার কি? নিডারিয়া। নিডারিয়া। এবার আসবো আমরা ত্রিস্তরী প্রাণীর পর্ব আসলে কয়টা। ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক যে প্রাণীগুলো আছে তাদের পর্বের সংখ্যা মোট 9টা, অর্থাৎ ফাইলাম প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা পর্বের অধীনে যে প্রাণীগুলো আছে এদের সবার ভ্রূণ 3টা স্তরে সজ্জিত, অর্থাৎ ত্রিস্তরী। তা আমাদের এটা মনে থাকবে। তাহলে ভ্রূণীয় স্তর বিশিষ্ট দ্বিভ্রূণ স্তর বিশিষ্ট প্রাণীর পর্ব কয়টা? একটা সংখ্যায়, নিডারিয়া। আর ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক যে প্রাণীগুলো এদের পর্বের সংখ্যা মোট কয়টা? 7টা, প্লাটিহেলমিনথেস থেকে একবারে কর্ডাটা পর্যন্ত। তাহলে সবাই কি ভ্রূণীয় স্তর এটা সবাই বুঝতে পারলা? হ্যাঁ স্যার। এবার আমরা একটু ছবি দেখি। তাহলে ছবিতে তোমরা একটু দেখো, ছবিতে এখানে দেখো যে এখানে হলো আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো বাম দিকে যে ছবিটা, সেটা হলো দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের কোষীয় বিন্যাস। বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটোডার্ম, হ্যাঁ, তার ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এন্ডোডার্ম। আর আমরা আরেকটা দেখতে পাচ্ছি একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝে অকোষীয় স্তর, যার নাম মেসোগ্লিয়া। আর ভিতরে আমরা দেখবো এটার নাম হলো সিলেন্টেরন। তাহলে আমরা হাইড্রা প্রাণীটাকে যদি আমরা এভাবে কাটি, তাহলে হাইড্রা প্রাণীর এরকম দেখা যাবে, সেন্টারে দেখা যাবে সিলেন্টেরন, সিলেন্টেরনকে ঘিরে রয়েছিল গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস এর কোষগুলো, আর সবচেয়ে বাইরের দিকে থাকবে একটোডার্ম বা এপিডার্মিস। তাহলে এটা হলো দ্বিস্তরী। ত্রিস্তরী কোষীয় বিন্যাসটা কেমন? যেমন মানুষের ভ্রূণ বা অন্যান্য প্রাণী, আমরা যদি গরুর ভ্রূণ এরকম কাটতাম তাহলে আমরা এরকম দেখতে পেতাম। সবচেয়ে বাইরের স্তর হতো একটোডার্ম, সবচেয়ে ভিতরেরটা হতো এন্ডোডার্ম, আর মাঝে থাকতো মেসোডার্ম, এবং ভিতরেরটা হলো এটা হলো পরিপাক নালী। ঠিক আছে? তাহলে এভাবে 3টা স্তরে বিন্যস্ত থাকবে ভ্রূণীয় স্তর। হ্যাঁ, এটা আরেকটা রঙিন একটা চিত্র, এখানেও তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে বাম দিকের ছবিটা হলো ডিপ্লোব্লাস্টিক, হ্যাঁ, জীবের। তাহলে বাইরেরটা হলো একটোডার্ম, ভিতরেরটা হলো এন্ডোডার্ম, আর মাঝখানে গোলাপিটা হলো মেসোগ্লিয়া, আর সবচেয়ে ভিতরে সাদাটা হলো সিলেন্টেরন। ডান দিকেরটা হলো ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম, হ্যাঁ, এই অর্গানিজমের প্রস্তুত। তাহলে আমরা এখানে দেখবো যে ভিতরে আছে হলো এন্ডোডার্ম, সবচেয়ে বাইরে আছে একটোডার্ম, আর একটো আর এন্ডোর মাঝে আমরা খয়েরি কালারের দেখতে পাচ্ছি মেসোডার্ম। তাহলে আমরা ভ্রূণীয় স্তর বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। স্যার ওই যে মাঝখানে কি থাকবে একদম মিডলে? এটা এটা সাদা? হ্যাঁ, সাদা টুকু। যদি নিউক্লিয়াস। না না, নিউক্লিয়াস না। বাম দিকেরটা একটু খেয়াল করো, বাম দিকেরটা কি বলেছিলাম? বাম দিকের এটা হলো কোন প্রাণীর প্রস্থচ্ছেদ? ভ্রূণের। হাইড্রা। দিয়ে হাইড্রা দ্বিভ্রূণীয় স্তরী বা হাইড্রার ভ্রূণের প্রস্থচ্ছেদ। তাহলে এর ভিতরে আমরা এখানে কি বলতেছি? এটা হলো সিলেন্টেরন, সাদা অংশটা। সাদা অংশটা হলো সিলেন্টেরন হবে। আর এটা হলো ট্রিপ্লোব্লাস্টিক এনিম্যালের ভ্রূণীয় প্রস্থচ্ছেদ। তাহলে এই সাদা অংশটা হবে কি? পরিপাক নালী। তাহলে ত্রিস্তরী প্রাণীদের এটা হবে ভবিষ্যতে পরিপাক নালী তৈরি করবে এটা। ওকে? হ্যাঁ স্যার। এরপরে আমরা আসবো আরেকটা জিনিস আমরা শিখবো, সেটাকে বলছি আমরা দেহ অক্ষ। আমরা দেহ অক্ষ কোনটা? তাহলে প্রতিসম প্রাণীদের দেহের কেন্দ্র বরাবর একটি সরল রেখা কল্পনা করা হয়, একে আমরা বলবো দেহ অক্ষ। দেহে যে অক্ষ মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে তাকে অনুদৈর্ঘ্য অক্ষ বলে। যেমন আমাদের কিন্তু লেজ নাই, তাহলে আমাদের কি হবে? মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত দেহের যে অক্ষটা সেন্ট্রালি মাঝ বরাবর,
সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য অক্ষ। আর গরুর ক্ষেত্রে লেজ আছে, তাহলে গরুর মাথা থেকে লেজ পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলবো, আমরা এটা ছবি বের করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। যেমন এখানে গরু আছে, তাহলে এর অনুদৈর্ঘ্য অক্ষ কোনটা? এটা হলো মাথা। এটা সোজা এইভাবে যদি আমরা চলে যাই, লেজ পাচ্ছি, এই অক্ষটাকে আমরা বলবো, এই অক্ষটা হবে কি? অনুদৈর্ঘ্য অক্ষ। আর গরুর আড়াআড়ি অক্ষ কোনটা? এটা হবে তার আড়াআড়ি অক্ষ। তাহলে গরুর এটা হবে আড়াআড়ি অক্ষ। মানুষের কথা চিন্তা করি, এটা যদি আমরা মানুষ চিন্তা করি, তাহলে মানুষের এই বরাবর, এটা হলো মাথা, এটা হলো পা, তাহলে এই সোজা বরাবর যে অক্ষটা, সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য অক্ষ। আর এই বরাবর যদি আমরা যে অক্ষ চিন্তা করব, সেটাকে বলবো আড়াআড়ি অক্ষ। তাহলে আমরা অনুদৈর্ঘ্য অক্ষ আর আড়াআড়ি অক্ষ এই দুটো বুঝছি। এটা মাছ, হ্যাঁ স্যার। মাছের ক্ষেত্রে এটা মাথা, এটা লেজ, তাহলে এই মাঝখান বরাবর যে অক্ষ, সেটাকে বলবো অনুদৈর্ঘ্য অক্ষ। আবার পেট, এই পেট বরাবর যদি আমি আড়াআড়ি ভাবে একটা কাল্পনিক রেখা কল্পনা করি, যে রেখা মাঝখান দিয়ে গেছে, সেটা হলো আড়াআড়ি রেখা বা অনুপ্রস্থ রেখা। তাহলে আমরা বললাম দেহের যে অক্ষ আড়াআড়ি ভাবে অবস্থিত তাকে অনুপ্রস্থ অক্ষ বলে। আবার দেহ অক্ষের সাথে সম্পর্ক রেখে প্রাণী দেহকে অঙ্গ সংস্থানিক ভাবে ছেদ করা হয়, একে তল বলে। যেমন একটাকে বলতেছি ফ্রন্টাল তল। ফ্রন্টাল তল কাকে বলে? যে তল অনুপ্রস্থের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, কিন্তু বক্ষ ও পৃষ্ঠদেশ না ছুঁয়ে প্রান্ত দেশ বরাবর অবস্থান করে, তাকে ফ্রন্টাল তল বলে। তাহলে আমরা ফ্রন্টাল তল কাকে বলবো? আমরা যদি মানুষটা ই করি, এটা মনে করো যে মানুষের, এটা যদি মানুষের মনে করো অনুদৈর্ঘ্য অক্ষ, ঠিক আছে? এটা হলো মানুষের কোন অক্ষ? অনুদৈর্ঘ্য অক্ষ। তাহলে ওই অনুদৈর্ঘ্য অক্ষ আমরা কি করব? আমরা বলতেছি ফ্রন্টাল তল। ফ্রন্টাল তল এইভাবে যদি আমি কাটি, মানুষটাকে যদি এইভাবে আমরা কাটি, এই মাঝখান বরাবর যদি কাটি, তাহলে মানুষের সামনের অংশ যাবে, সামনের অংশটাকে বলবো অঙ্কীয়, আর পিছনের অংশটাকে বলবো পৃষ্ঠীয়। তাহলে এইভাবে যদি আমি কাটি, তাহলে কাটার পরে যে তলটা হবে, মানে দুইটা অংশ হবে, একটা দেহের সামনের অংশ আর একটা হলো মানুষের দেহের পিছনের অংশ। তাহলে এই আমি এভাবে ছেদ করার পরে কিন্তু আমি দুটো অংশ পেলাম। তাহলে এই ছেদ করার ফলে এখানে কিন্তু আড়াআড়ি অক্ষ ছিল, আড়াআড়ি অক্ষের সাথে এটা কি 90 ডিগ্রি কোণ তৈরি করলো না? আমি এভাবে যখন কাটছি, এভাবে যখন আমি কাটছি, তখন দুই ভাগে ভাগ হয়ে গেল, যার ফলে আড়াআড়ি অক্ষ বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে এই ভাগটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমরা এখানে কি বলছি? যে তল অনুপ্রস্থের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, কিন্তু বক্ষ ও পৃষ্ঠদেশ না ছুঁয়ে প্রান্ত দেশ বরাবর অবস্থান করে, তাকে ফ্রন্টাল তল বলে। ঠিক আছে? বা আমি যদি আমার এটা দেখাই, যেমন এখানে দেখো, তাহলে আমার এটা হলো কি, এই অক্ষটাকে বলতেছি আমরা, এটা এই বরাবর হলো অনুদৈর্ঘ্য অক্ষ। আমরা প্রথমে বলেছি ফ্রন্টাল, এই অক্ষটা কিন্তু আমাদের, এই অক্ষটা কিন্তু আড়াআড়ি অক্ষ। তাহলে আমরা ফ্রন্টাল মানে কি? আমরা যদি এইভাবে, আমি যদি এইভাবে বসি, এইভাবে যদি বসি, আমাকে যদি এইভাবে কাটা হয়, তাহলে দেহের সামনের অংশ আলাদা হবে, পিছনের অংশ আলাদা হবে। আমার কিন্তু আড়াআড়ি অক্ষ আছে, তাহলে এই বরাবর 90 ডিগ্রি কোণ হলো। আর আমাদের এটা হলো বক্ষ, আর এটা হলো পৃষ্ঠদেশ। তাহলে এই বরাবর কাটলে আমাদের সামনের অংশটা আলাদা হয়ে যাচ্ছে, এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে, এবং আড়াআড়ি অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। আচ্ছা, এটা গেল হলো সম্মুখ তল। তাহলে সম্মুখ তল বরাবর যদি আমি দেহকে কাটি, তাহলে দেহের দুটো অংশ পাওয়া যাবে, একটা হলো দেহের সামনের অংশ, একটা হলো দেহের পিছনের অংশ। এবার আমরা আরেকটা বলবো, সেটাকে বলবো আমরা মধ্যমা তল, বা আমরা এটাকে বলবো যে অনুদৈর্ঘ্য তল। এবার আমার দেহকে এভাবে আমি যদি ছেদ করি অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর, তাহলে আমি দেহের দুটো অংশ পাবো, একটা হলো দেহের ডান অংশ, হ্যাঁ দেহের ডান অংশ, আর একটা হলো বাম অংশ, দুটো ভাগ হবে সমান। তাহলে এভাবে, তাহলে আমরা অনুদৈর্ঘ্য তল কাকে বলবো? যে যে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দেহকে অঙ্গ সংস্থানে ছেদ করলে দেহের দুইটা অংশ পাওয়া যাবে, একটা ডান অংশ, একটা বাম অংশ। আর একটা হলো আড়াআড়ি তল। আমরা যদি দেহকে আড়াআড়ি অক্ষ বরাবর ছেদ করি, তাহলে দেহের দুইটা অংশ পাওয়া যাবে, একটা হলো দেহের ঊর্ধ্বাংশ, আর একটা হলো দেহের নিম্নাংশ।
তাহলে আমরা অনুপ্রস্থ তল, এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দেহের আড়াআড়ি তলকে অনুপ্রস্থ তল বলে, মধ্যমা বা স্যাজিটাল তল বা একে আমরা আরেকটা বলি অনুদৈর্ঘ্য তল। তাহলে যে তল বক্ষ ও পৃষ্ঠদেশ দ্বয়ের অনুপ্রস্থের সাথে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে তাকে মধ্যমা তল বলে। তাহলে আমরা তিনটা তল সম্পর্কে কি ধারণা ক্লিয়ার হলো না হয় নাই? শেষেরটা স্যাজিটাল, মধ্যমা তল বা অনুদৈর্ঘ্য তল। তাহলে এই অনুদৈর্ঘ্য তল বরাবর যদি আমি দেহকে দুই ভাগে ভাগ করি, তাহলে দেহের একটা ডান অংশ হবে আর একটা বাম অংশ হবে, ঠিক আছে? আর অনুপ্রস্থ তল বরাবর যদি আমি দেহকে দুই ভাগে ভাগ করি, তাহলে দেহের দুইটা অংশ হবে, একটা দেহের উপরের অংশ, এটা হলো দেহের নিচের অংশ। ফ্রন্টাল তল বরাবর যদি আমি দেহকে দুই ভাগে ভাগ করি, তাহলে দেহের দুইটা অংশ পাওয়া যাবে, একটা দেহের সামনের অংশ বা অঙ্কীয় তল, আর একটা দেহের পিছনের অংশ পৃষ্ঠীয় তল। ওকে, তাহলে তিনটা তল সম্পর্কে আমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা আসবো সিলোম। সিলোম, সিলোম জিনিসটা কি? মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম আবরণে আবৃত সিলোমিক রসপূর্ণ এবং দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গকে ধারণকারী দেহগহ্বরকে সিলোম বলে। সিলোমের ভিত্তিতে প্রাণীকুলকে তিন ভাগে ভাগ করা যায়। অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট কোন প্রাণীর আছে? এটা হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। তাহলে এখানে আমরা কি বলবো? অন্ত্র এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ সম্পূর্ণভাবে নিরেটভাবে, সম্পূর্ণভাবে আবার নিরেটভাবে লিখছি, সম্পূর্ণ নিরেটভাবে হবে, সম্পূর্ণ নিরেটভাবে কোষ বা কলায় পরিবৃত্ত থাকে, এদের কোনো সিলোম থাকে না। এই ধরনের প্রাণীদের অ্যাসিলোমেট বলা হয়, যেমন ফিতাকৃমি। আচ্ছা, আমি এটা একটু ছবি দিয়ে বোঝাই। তাহলে এখানে খেয়াল করো, সবচেয়ে উপরের দিকে এটা একটা কিন্তু ফ্ল্যাট ওয়ার্ম, চ্যাপ্টা কৃমি বলা হচ্ছে। তাহলে চ্যাপ্টা কৃমির নীল অংশটা এভাবে আমি আড়াআড়ি ভাবে প্রস্থচ্ছেদ করেছি। আড়াআড়ি ভাবে প্রস্থচ্ছেদ করার ফলে আমি কিন্তু এরকম একটা ছবি পেয়েছি বা এরকম একটা মানে টুকরা পেয়েছি। তাহলে এটাকে আমরা বলছি আড়াআড়ি প্রস্থচ্ছেদ। কোন কৃমির? চ্যাপ্টা কৃমির আড়াআড়ি প্রস্থচ্ছেদ। তাহলে ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর একটা নমুনা। তাহলে এই প্রাণীর দেহে বরাবর যদি আমি আড়াআড়ি ভাবে কাটি, তাহলে আমরা এখানে কি দেখবো? হ্যাঁ, এটা বাইরের অংশটা হলো বডি কভারিং বা এটাকে আমরা বলবো দেহপ্রাচীর। ভেতরের অংশটাকে আমরা বলবো কি? সবচেয়ে ভিতরের অংশ সেটা হলো পরিপাক নালী। হ্যাঁ, এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, সবচেয়ে ভিতরের অংশ হলো পরিপাক নালী। তাহলে বাইরেরটা হলো দেহপ্রাচীর, নীল অংশটা হলো দেহপ্রাচীর, আর ভিতরের গোল অংশটা সেটা হলো পরিপাক নালী। আর হলুদ অংশটা, এই হলুদ অংশটাকে কি বলবো? হলুদ অংশটা হলো পরিপাক নালীর প্রাচীর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লাল যে অংশটা আছে, এই লাল অংশটা তোমার হলো বিভিন্ন ধরনের মেসেনকাইম বা কোষ, প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে। তাহলে আমরা অ্যাসিলোম কাকে বলবো? প্রাণীর দেহ প্রাচীর, পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে যে ফাঁপা জায়গা আছে, সেই ফাঁপা জায়গাটা বিভিন্ন ধরনের কোষ, যেমন প্যারেনকাইমা কোষ বা মেসেনকাইম দ্বারা পূর্ণ থাকলে তাকে আমরা বলবো অ্যাসিলোম। মনে থাকবে, আমি আবার বলছি, আস্তে আস্তে বলছি, সবাই ভালো করে বুঝুন। আমরা কি বললাম? সবচেয়ে বাইরের অংশটার নাম কি বলেছি? নীল অংশটা, বাইরের নীল অংশটার নাম কি বলেছি? বাইরের নীল অংশটার নাম কি বললাম? বডি কভারিং। ইংলিশে দেওয়া আছে বডি কভারিং, বাংলায় কি? দেহ প্রাচীর বা দেহের আবরণ। তাহলে দেহ প্রাচীর, আর সবচেয়ে ভিতরের হলুদ অংশটা কি বললাম? পরিপাক নালীর প্রাচীর। তাহলে এই দুইটা প্রাচীর মনে রাখবা। দেহ প্রাচীর, পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে ফাঁপা অংশ ছিল, সেই ফাঁপা অংশ প্যারেনকাইমা কোষ বা মেসেনকাইম দ্বারা পূর্ণ থাকলে তাকে আমরা বলবো অ্যাসিলোম। মানে দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে কোনো ফাঁপা জায়গা নেই, সেই ফাঁপা জায়গাটা প্যারেনকাইমা কোষ বা মেসেনকাইম দ্বারা পূর্ণ, এই জন্য এদেরকে আমরা বলছি অ্যাসিলোম। তাহলে অ্যাসিলোম কোন পর্বের প্রাণীদের উদাহরণ? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের উদাহরণ। তাহলে আমরা কি সবাই অ্যাসিলোমটা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, নিচে এবারে একটু খেয়াল করো, এটা হলো একটা কেঁচো। কেঁচোর আমরা আড়াআড়ি ভাবে প্রস্থচ্ছেদ করলে আমরা মাঝের যে চিত্রটা সেরকম দেখতে পাবো। এখানে দেখো, নীল অংশটা, বাইরের নীল অংশটা হলো দেহ প্রাচীর।
এবং সবচেয়ে ভিতরের যে অংশ সেটা হলো পরিপাক নালী। পরিপাক নালীকে ঘিরে হলুদ যে অংশ, সেই হলুদ অংশকে আমরা বলবো যে পরিপাক নালীর প্রাচীর। তাহলে আমরা এখানে বলছি দেহ প্রাচীর, এটা হলো পরিপাক নালীর প্রাচীর। দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ফাঁপা জায়গা দেখতে পাচ্ছি। এবং সেই ফাঁপা জায়গাটা, এই ফাঁপা জায়গাটা কি দ্বারা ঘেরা আছে? এই ফাঁকা জায়গাটা হলো পেরিটোনিয়াম পর্দা দ্বারা ঘেরা আছে। দেখো এখানকার যে পর্দা, এখানে সাদা যে অংশটা, এই সাদা অংশটাই কিন্তু পেরিটোনিয়াম পর্দার অংশ। তাহলে পেরিটোনিয়াম পর্দার, আমরা এখানে একটা অ্যারো চিহ্ন নেই, তাহলে তোমাদের জন্য বোঝাতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি বলবো, যে এখানে আমরা বলতেছি এই যে এখানে, এই অংশটা হলো কি পেরিটোনিয়াম পর্দার অংশ। তাহলে এই ভিতরে যে পর্দা, এটাকে আমরা বলবো ভিসেরাল স্তর। আর এই পেরিটোনিয়ামের এই পর্দাকে যেটা বাইরে আছে সেটাকে বলবো প্যারাইটাল স্তর। বা আমরা এখানে এই ছবিতেও দেখতে পারি, এই যে আমরা এখানে বলতেছি যে প্যারাইটাল স্তর, আর ভিতরেরটা হলো ভিসেরাল স্তর। ওকে, তাহলে আমরা কি বলবো? আমরা সংজ্ঞাটা কি বললাম? যে প্রাণীর দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে ফাঁপা জায়গা আছে। সেই ফাঁপা জায়গাটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে তাকে ইউসিলোম বলা হয়। এবং পেরিটোনিয়াম পর্দার কয়টা লেয়ার? পেরিটোনিয়াম পর্দার দুইটা লেয়ার। পেরিটোনিয়াম পর্দার দুইটা লেয়ার। এই যে এটা হলো একটা লেয়ার, এটা হলো একটা লেয়ার। তাহলে বাইরের লেয়ারকে বলবো প্যারাইটাল স্তর, আর ভিতরের লেয়ারকে বলবো ভিসেরাল স্তর। তাহলে এরকম পেরিটোনিয়াম পর্দার ভিসেরাল স্তর এবং প্যারাইটাল স্তর নিয়ে পেরিটোনিয়াম পর্দা। আর এই পেরিটোনিয়াম পর্দায় সিলোমকে ঘিরে রেখেছে। এই যে এটা হলো ফাঁপা অংশ, সাদা অংশটা ফাঁপা অংশ, এটা সিলোমকে, এই ফাঁপা অংশটাকে ঘিরে রেখেছে। ডান দিকেও ঘিরে রেখেছে, বাম দিকের প্যারাইটাল স্তর এবং ভিসেরাল স্তর বাম দিকের যে ফাঁপা গহ্বর সেটাকে ঘিরে রেখেছে। তাহলে এই সিলোম, ইউসিলোম তাহলে কাদের কাদের আছে? ইউসিলোম আছে তোমার হলো মলাস্কা থেকে শুরু, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকেনোডার্মাটা, কর্ডাটা। তাহলে কয়টা পর্ব? মোলাস্কা থেকে কর্ডাটা, মোট কয়টা পর্ব হলো? মোলাস্কা থেকে কর্ডাটা কয়টা পর্ব হলো? 5টা। মোলাস্কা, অ্যানেলিডা, আমরা যে এখানে দেখি, তাহলে এখানে কি বলবো? মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকেনোডার্মাটা, কর্ডাটা। তাহলে 5 থেকে 9 নম্বর যে পর্ব, এই সব পর্বের প্রাণীদের সিলোমের নাম হলো ইউসিলোম। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা দুটো সিলোম পড়লাম, এখন আমরা আসবো 3 নম্বর সিলোম, নাম হলো সিউডোসিলোম বা সিউডোসিলোমেট। তাহলে এদেরকে আমরা কিভাবে বলবো? তাহলে এটা বলবো এটা হলো বাইরের কভারিংটা হলো দেহপ্রাচীর, এবং সবচেয়ে হলুদ যে কভার সেটা হলো পরিপাক নালীর প্রাচীর, আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সিলোম বা গহ্বর। সবাই কিন্তু আবার একটু পুনরায় জয়েন হলো। ওকে, সময় প্রায় শেষ। ওকে স্যার। তাহলে আমি এই সংজ্ঞাটা বলতেছি, প্রাণীর দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানের ফাঁপা জায়গা আছে এবং সেই ফাঁপা জায়গা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নেই, তখন তাকে আমরা বলবো কি? সিউডোসিলোম। আমি আবার বলছি, প্রাণীর দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানের ফাঁপা জায়গাটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকলে তাকে সিউডোসিলোম বলা হয়। আচ্ছা, সবাই জয়েন করো, আমিও জয়েন হচ্ছি, তোমরা সবাই জয়েন হও। হ্যাঁ স্যার, শুরু করেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা সিলোমের উপর নির্ভর করে প্রাণী জগৎকে তাহলে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। এখানে উপরের ছবিটা আমরা দেখেছি অ্যাসিলোম, দ্বিতীয় ছবিটা হলো ইউসিলোম, বা এটাকে আমরা বলতে পারি সিলোমেট,
আর 3 নম্বরটা আমরা বলতেছি সিডোসিলোমেট। তাহলে অ্যাসিলোম মানে কি? অ্যাসিলোম মানে গহ্বর নেই। ইউসিলোমেট মানে কি বা সিলোমেট মানে কি? প্রকৃত গহ্বর রয়েছে। আর সিডোসিলোমেট মানে হলো সিউডো মানে ফলস বা মিথ্যা, গহ্বর আছে কিন্তু সেটা মিথ্যা। তাহলে মিথ্যা কেন? কারণ এখানে গহ্বর দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমরা কোনো পেরিটোনিয়াম আবরণ দেখতে পাবো না। আর মাঝখানেরটাকে আমরা বলছি পেরিটোনিয়াম আবরণ আছে। তাহলে এখানে গহ্বরও আছে, এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। হ্যাঁ, এই পেরিটোনিয়াম পর্দা আমরা এখানে যেমন দেখালাম এই ছবিতে, যে এটা হলো সেই পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দার বাইরের স্তরকে বলবো প্যারাইটাল, আর পেরিটোনিয়াম পর্দার ভিতরের স্তরকে বলবো ভিসেরাল। তাহলে অ্যাসিলোমেটের উদাহরণ কোন পর্বের প্রাণী? অ্যাসিলোমেটের উদাহরণ কোন পর্বের প্রাণী? প্লাটিহেলমিনথিস। কোন পর্ব? প্লাটিহেলমিনথিস। তারপর হলো সিউডোসিলোমেট, এর উদাহরণ কোনটা? নেমাটোডা। নেমাটোডা পর্ব। আমরা যদি এখানে যাই, এখানে আমরা আরো ভালো বলতে পারবো। তাহলে 3 নম্বর প্রাণীর পর্বটার নাম হলো প্লাটিহেলমিনথিস। এই পর্বের সিলোমের নাম কি? প্লাটিহেলমিনথিসের সিলোমের নাম কি বলো? প্রথম যে ইসলামের প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সিলোমের নামটা কি? এদের কি সিলোম আছে? না, নাই, সিয়মবিহীন। সিলোমবিহীন। তাহলে ইংলিশটা হবে অ্যাসিলোম, অ্যাসিলোমেট বা অ্যাসিলোম। নেমাটোডা, নেমাটোডা তাহলে এদের কি আছে? এদের সিলোম আছে কিন্তু সেটা ফলস। তাহলে কি হবে? সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট প্রাণীর পর্বের নাম হলো নেমাটোডা। এরপরে আসবে ইউসিলোমেট। ইউসিলোমেট প্রাণীর পর্ব হলো মোট 5টা: মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, ইকিনোডার্মাটা, কর্ডাটা। ওকে, মনে থাকবে সবার? আচ্ছা, 5টার ওই দুটোর একটা একটা 7টা হয়ে যায় না তাহলে? হ্যাঁ, তাহলে আমরা মোট সিলোমের উপর ভিত্তি করে প্রাণীজগৎকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করেছি না? হ্যাঁ, সিলোমের উপর ভিত্তি করে আমরা কয় ভাগে ভাগ করেছি প্রাণীজগৎকে? 3 ভাগে। 3 ভাগে। 3 ভাগের মধ্যে প্রথম ভাগটা ছিল অ্যাসিলোমেট। অ্যাসিলোমেটের উদাহরণ প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। সিডোসিলোমেট এর উদাহরণ নেমাটোডা পর্বের প্রাণী। আর ইউসিলোমেট ভুক্ত প্রাণীর পর্ব কয়টা? 5টা: মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, ইকিনোডার্মাটা, কর্ডাটা। ওকে, তো স্যার নিডারিয়ার পরিফেরা ওই দুইটা? ওদের সিলোম নাই, ওদের সিলোম নাই। হ্যাঁ, পরিফেরা, নিডারিয়া এদের সিলোম নেই। সিলোম কথাটা শুরু হয়েছে কোথায় থেকে? প্লাটিহেলমিনথিস। আর প্লাটিহেলমিনথিস ছিল কি? ত্রিস্তরী প্রাণী। তাহলে ত্রিস্তরী প্রাণীর থেকে আমরা সিলোম কথাটা শুরু করব। ঠিক আছে, ত্রিস্তরী প্রাণী মানে প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা হলো ত্রিস্তরী প্রাণী। তাহলে সিলোম কথাটাও শুরু হয়েছে ত্রিস্তরী প্রাণী থেকে। নিডারিয়া ছিল দ্বিস্তরী প্রাণী, কাজে তাদের তো নাই। আর পরিফেরার তো কোনো ভ্রূণীয় স্তরই নাই। তাহলে পর্ব 1 এবং পর্ব 2 এর কোনো সিলোম নেই। হ্যাঁ, যদিও কোনো কোনো বইয়ে লেখা আছে যে পরিফেরা, নিডারিয়া, অ্যাসিলোম, আসলে কিন্তু সিলোম কথাটা শুরুই হবে, সিলোম কথাটা শুরুই হবে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্র থেকে। যেহেতু নিডারিয়া দ্বিস্তরী আর পরিফেরার কোনো ভ্রূণীয় স্তরই নাই, কাজেই পরিফেরা আর নিডারিয়া এদের সিলোম কথাটা আসবে না। সিলোম কথাটা শুরু হবে প্লাটিহেলমিনথিস পর্ব থেকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সিলোম গেল, এবার আসবো আমরা প্রতিসাম্য। প্রতিসাম্য দিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করব। প্রতিসাম্য আসলে কাকে বলে? প্রতিসাম্য বলতে প্রাণীদের মধ্যরেখীয় তলের উভয় পাশে সদৃশ্য আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যে সকল প্রাণীর দেহকে কোনো একটি অক্ষ বরাবর এক বা একাধিকবার সমান অংশে ভাগ করা যায় তাদের প্রতিসাম্য প্রাণী বলে। প্রতিসাম্যের ভিত্তিতে প্রাণীকুলকে 5 ভাগে ভাগ করা হয়। একটা হলো গোলীয় প্রতিসাম্য। তাহলে যেসব প্রাণী দেহকে গোলকের মতো কেন্দ্র বরাবর যে কোনো তলে সমান 2 ভাগে বিভক্ত হয় তাদেরকে আমরা বলবো গোলীয় প্রতিসাম্য। যেমন উদাহরণ রেডিওলারিয়া, হেলিওজোয়া ইত্যাদি।
এককোষী জীব। তাহলে আমরা প্রাণীটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে যেমন দেখো, হ্যাঁ এখানে কিন্তু একটা গোল প্রাণী। সবাই প্রাণীটা ছবিটা দেখতে পাচ্ছ সবাই? ডান দিকে দেখো, ডান দিকে, ডান দিকে দেখছো সবাই? সবাই কি স্লাইডটা দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো দেখতে ডান পাচ্ছি দিকে, তো। ডান দিকের উপরের ছবিটা দেখো। প্রাণীটা এরকম যদি গোলকের মতো হয়, বলের মতো, তাহলে তার তল কিন্তু একটাই, সেন্টার। হ্যাঁ, এই তল বরাবর আমি যদি তাকে ছেদ করে দুইটা অংশে ভাগ করি, তাহলে এই অংশ ভাগ করতে পারবো। তাহলে এটা একবার ভাগ হলো সমান দুই ভাগে। আবার যদি আমি এই বরাবর কাটি, তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ ভাগ হলো, আবার দুইটা ভাগে ভাগ করতে পারলাম। আবার যদি এইভাবে ভাগ করি, সেক্ষেত্রে এই অংশ আর এই অংশ দুইটা ভাগে ভাগ করতে পারছি। এইভাবে যদি আমি কাটি, তাহলে এই অংশ এই অংশে ভাগ করতে পারছি। তাহলে আমি যদি প্রাণীটা গোলকের মতো হয়, দেহটা যদি গোলকের মতো হয়, তাহলে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তল বরাবর একাধিকবার দেহকে সমান দুই অংশে ভাগ করা যায়। এই ধরনের সিমেট্রিকে বা প্রতিসাম্যকে বলবো গোলীয় প্রতিসাম্য। তাহলে গোলীয় প্রতিসাম্য সবাই বুঝতে পেরেছো? না স্যার, একটু আরেকবার বোঝান এটা। আচ্ছা, প্রাণীটা কার মতো? প্রাণীটা হলো গোলাকার। এমন কিছু প্রাণী আছে যে সমস্ত প্রাণীদের দেহ গোল, ঠিক আছে? যে সমস্ত প্রাণীদের দেহ গোল। তাহলে ডান দিকের যে উপরের দিকে ছবিটা দেখো, সেই প্রাণীটা কি গোল না? একটা বলের মতো মনে হচ্ছে না? ডান দিকের উপরে এই যে গোলীয় প্রতিসাম্য লেখা আছে, গোলীয় প্রতিসাম্য যেখানে লেখা আছে তার উপরের দিকের সবুজ ছবিটার দিকে তাকাও, সেই ছবিটা কি গোল না? এই যে গোলীয় প্রতিসাম্য মানেটা কি? গোলীয় প্রতিসাম্য মানে কি? প্রতিসাম্য মানে কি? দেহের সুষম বন্টন। প্রতিসাম্য মানে কি? দেহের সুষম বন্টন। আমি তাহলে আমি এই প্রাণীটা যদি গোল হয়, তাহলে তার এটা হলো সেন্টার। এই সেন্টার বরাবর যদি আমি কাটি, এই সেন্টার বরাবর যদি কাটি, তাহলে আমি দুইটা অংশ পাবো, এই ডান দিকের একটা অংশ, এই একটা অংশ পাবো, সমান অংশ দুইটা। আবার যদি মাঝখান দিয়ে কাটি, তাহলে দেহের উপরের অংশ এবং দেহের নিচের অংশটাও পরস্পর সমান হবে। এইভাবে যদি আমি সেন্টার বরাবর কাটি, তাহলে এই অংশ আর এই অংশ দুটো সমান হবে। এই বরাবর যদি কাটি কেন্দ্র বরাবর, তাহলে এই অংশ আর এই অংশটা সমান হবে। বা আমরা এখানেও যদি দেখি, এটাও একটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা গোলীয় প্রতিসাম্য বলা যায়। হ্যাঁ, এটা গোলীয় প্রতিসাম্য। আসলে এই নিচেরটা হলো গোলীয় প্রতিসাম্য। এটা এখানেও যদি আমরা দেখি, তাহলে আমরা এই বরাবর কাটলেও দেহের দুটো অংশ পাচ্ছি, এই বরাবর কাটলেও এই অংশ পাচ্ছি। হ্যাঁ, দুইটা সমান অংশে ভাগ করতে পারছি। তাহলে একের অধিকবার প্রাণীর কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি আমি কাটি, তাহলে একের অধিকবার দেহের সমান দুই অংশে ভাগ করতে পারবো। হ্যাঁ, আমরা দ্বিপার্শ্বীয়টা বুঝি, তাহলে এটা আমাদের জন্য বোঝানো মনে হয় একটু ইজি হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাকে বলে? যে সকল প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধুমাত্র একবার সমান দুভাগে ভাগ করা যায়, তাদের প্রতিসাম্যকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন মানুষ, প্রজাপতি সহ অন্যান্য কর্ডেট ও ইনসেক্ট। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ। তাহলে মানুষের এই অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যদি আমি ছেদ করি, তাহলে মানুষের একটা দুইটা অংশ হচ্ছে, ডান দিকের একটা অংশ, বাম দিকের একটা অংশ। তাহলে বাহ্যিকভাবে মানুষের দুইটা অংশ সমান হবে না? মানুষের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যদি ছেদ করি, তাহলে বাহ্যিকভাবে মানুষের দুইটা অংশ সমান হবে না? ডান দিকেও আমরা দেখবো এক ডান হাত, ডান পা, বাম দিকে দেখবো বাম হাত, বাম পা। ডান দিকে দেখবো মাথার ডান অংশ, বাম দিকে দেখবো মাথার বাম অংশ। আমরা এটা দুইটা অংশে ভাগ করতে পারবো না? তাহলে মানুষকে তার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যদি আমি কাটি, তাহলে মানুষকে আমি কয়টা অংশে ভাগ করতে পারছি? সমান কয়টা অংশে? দুইটা। দুইটা অংশে। হ্যাঁ, এখন আমি নিচে আরেকটা ছবি দেখাই, ওখানেও একটা মানুষের ছবি আছে। আমি এই মানুষটাকে এইভাবে মনে করে কাটলাম। এইভাবে কাটার ফলেও কিন্তু তার কিন্তু দুইটা অংশ হচ্ছে, এটা দেহের সামনের অংশ, এটা তার পিছনের অংশ। এক্ষেত্রে কি আমরা বলবো অংশ দুটা পরস্পর সমান? বলতে পারবো? এইভাবে যদি কাটি, মাঝখান বরাবর যদি আমি কাটি, তাহলে কি আমি সমান দুই অংশ বলতে পারবো? কারণ তার দেহের সামনের অংশ একটা হবে, আর এটা দেহের পিছনের অংশ হবে। সামনের অংশে থাকবে মুখ, ফেস, তারপরে হলো বক্ষ, তারপরে থাকবে হলো পায়ের মনে করো এই অংশ, আর পিছনের অংশ থাকবে হলো পিঠ, হ্যাঁ, মাথার পিছের অংশ।
তাহলে কি দুইটা অংশ কি সমান হলো? মাথা বুঝো নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা যদি মানুষটাকে কাটি তাহলে মানুষকে আমরা কয়বার সমান দুই অংশে ভাগ করতে পারবো? একবারই। হ্যাঁ, তার এই এই যে আমরা অনুদৈর্ঘ্য, এটা হলো অনুদৈর্ঘ্য অক্ষ, এই অক্ষ বরাবর যদি আমি তাকে কাটি তাহলে তার সমান দুইটা অংশ ভাগ করতে পারবো। বা আমরা যদি এখানে আরেকটা প্রাণী দেখাচ্ছি, নিচে যেমন একটা দেখো, এটা হলো একটা পোকা, সব নিচে। তাহলে এই পোকারও যদি আমি অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর কাটি তাহলে পোকার দুইটা অংশ পাচ্ছি, একটা ডান অংশ, একটা বাম অংশ। এবং ডান অংশে আমরা দেখতে পাচ্ছি মাথার অর্ধেক, তিনটা পা, তারপরে উদরের অর্ধেক, বক্ষের অর্ধেক, সবই পাচ্ছি। হ্যাঁ, ডান দিকেও পাচ্ছি, বাম দিকেও পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিপার্শ্বীয় প্রতিসম। বুঝতে পেরেছো? বা উপরের দিকে দেখাও জি স্যার। মাছি, উপরের দিকে দেখো মাছি, মাছির যদি আমি অর্ধেক করি তাহলে আমরা মাছির দুইটা অংশ দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্ত প্রাণীর দেহকে কয়বার সমান দুই অংশে ভাগ করা যাবে? কয়বার? 2। একবার। 2বার। একবার। একবার। হ্যাঁ, একবার আমি কাটবো দেহকে, একবার কাটার ফলে দেহের সমান দুই অংশে ভাগ করছে। তাহলে যে সমস্ত প্রাণীর, আমরা বলবো যে একবার দেহকে সমান দুই অংশে ভাগ করা যায় তারাই হলো দ্বিপার্শ্বীয়। ওকে, তাহলে আমরা দ্বিপার্শ্বীয় কি বুঝেছি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি সবাই বুঝেছি? জি স্যার। তাহলে এখন দ্বিপার্শ্বীয় যদি বুঝি তাহলে এখন গোলীয় আমরা বুঝতে পারবো না কেন? তাহলে গোলীয়টা হলো গোল, প্রাণীটা হলো গোল। তাহলে এই প্রাণীটার সেন্টার কোথায়? মাঝখানটা। প্রাণীর গোলক জাতীয় প্রাণীর সেন্টার কোথায়? মাঝখান হবে না? তাহলে এই গোলক জাতীয় প্রাণীর মাঝখানটা যদি সেন্টার হয় তাহলে আমি মনে করো একটা ধরো কমলা লেবু, তাহলে একটা কমলা লেবু বা একটা আপেল এরাও কিন্তু গোলাকার। তাহলে এদের মাঝখান বরাবর যদি আমি কাটি সমান দুই অংশে ভাগ করতে পারবো। হ্যাঁ, বা একটা কমলা লেবুকে যদি আমি আড়াআড়ি ভাবে কাটি সেক্ষেত্রেও কিন্তু আমি সমান দুই অংশে ভাগ করতে পারবো। ঠিক এরকম গোলক জাতীয় প্রাণী বা একটা ফুটবলকে মাঝখান দিয়ে যদি আমি যে কোনো তল বরাবর যদি আমি কাটি তাহলে তার সমান দুই অংশে ভাগ করা যাবে। তাহলে গোলক জাতীয় প্রাণী আমি এভাবে কাটলেও দুইটা অংশ পাবো। আবার এইভাবে যদি আড়াআড়ি ভাবে কাটি সেক্ষেত্রেও দুইটা অংশ পাবো। এইভাবে কাটলেও আমি দুইটা অংশ পাবো। তাহলে একের অধিকবার আমি প্রাণীটাকে সমান দুই অংশে ভাগ করতে পারছি। এটাই হলো গোলীয় প্রতিসাম্য। ওকে, তাহলে গোলীয় প্রতিসাম্য সবাই বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি স্যার। বুঝছি। আচ্ছা, এরপরে আমরা আসছি, তাহলে গোলীয় গেল, আরেকটা গেল দ্বিপার্শ্বীয়। এবার আসবো অরীয়। অরীয় প্রতিসাম্য কাকে বলে? যেসব প্রাণীর দেহ কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইয়ের অধিক তলের সমান দুই ভাগে ভাগ করা যায় তাদের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। যেমন হাইড্রা, অরেলিয়া, মেট্রিডিয়াম ইত্যাদি প্রাণী। সাধারণত অরীয় প্রতিসম প্রাণীদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থান করে। তাহলে আমরা অডিওটা একটু যাই। তাহলে অডিওটা আমরা নিচের ছবিটা একটু ভালো ক্লিয়ার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো একটা, এটা হলো প্রাণী, নিডারিয়া পর্বের একটা প্রাণী। এই পর্বের প্রাণীদের দেখো উপরে এগুলো কিন্তু সব কোর্সিকা, এগুলো সব কিন্তু কোর্সিকা। কোর্সিকা কয়টা আছে বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। কয়টা কোর্সিকা? 13টা। আর এখানে আছে মুখ, এই অংশটা আছে মুখ, আর এটা হলো তার দেহ, এটা হলো তার দেহ। তাহলে আমি এখন প্রাণীটাকে এই বরাবর যদি আমি কাটি, এই যে এই লাল একটা রেখা বরাবর যদি আমি কাটি তাহলে কোর্সিকা ছিল 13টা, তাহলে কোর্সিকা হবে কত? 6.5 6.5 করে ভাগ হয়ে যাবে। তাহলে দেহের অর্ধাংশ হবে, আর প্রতি অর্ধাংশে কোর্সিকা থাকবে 6.5টা। এই পাশে থাকবে 6.5টা, এই পাশে থাকবে 6.5টা। আবার যদি আমি এই বরাবর কাটি, এই বরাবর যদি প্রাণীটাকে কাটি সেক্ষেত্রে আমরা দেখব যে এদিকে 6.5টা, এদিকে 6.5টা এবং দেহের অর্ধাংশ থাকবে। ঠিক আছে? তা আমরা যদি হাতের কথাই চিন্তা করি, আমরা হাতের কথা চিন্তা করি, আমি তোদের দেখাচ্ছি। তাহলে মনে করো এটা, মনে করো যে আমাদের হাত, তাহলে এটা হলো কোর্সিকা। ধরে নাও আমার আঙ্গুল কয়টা আছে? আমার আঙ্গুল এখানে কয়টা? 5টা। 5টা। তাহলে ধরে নাও এটা মনে করো মুখ, আর এটা হলো তার দেহ। তাহলে আমি এইভাবে যদি আমি কাটি, মনে করো আমার প্রাণীটা, আমার হাতটা হাইড্রা, এইভাবে কাটলে তাহলে আমার হাতের অর্ধাংশ হবে, আর প্রতি অর্ধাংশে আঙ্গুল থাকবে 2.5টা। আবার এইভাবে যদি আমি কাটি
এভাবেও আমি কাটলে কি হবে যে হাতের অর্ধাংশ এবং প্রতি অর্ধাংশে আড়াইটা করে হবে। তাহলে এইভাবে যদি আমি একের অধিকবার পানিকে যদি ভাগ করতে পারি একই তলে, তাহলে আমরা কোন তল নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম অনুদৈর্ঘ্য তল। এটা হলো পানির অনুদৈর্ঘ্য অক্ষ বা অনুদৈর্ঘ্য তল। এই অক্ষ বরাবর যদি আমরা কাটি তাহলে আমরা একের অধিকবার, এই বরাবর একবার, এই বরাবর একবার, এই বরাবর একবার, একই অক্ষ বরাবর আমি পানিকে একাধিকবার সমান দুই অংশে ভাগ করতে পারবো। যেমন আমরা এখানে মাছি বা এখানে আমরা পোকা, এগুলোকে আমরা শুধু একবারই সমান দুই অংশে ভাগ করতে পারছি। আর এদের ক্ষেত্রে আমরা দেখব যে হাইড্রা বা নিডারিয়া পর্বের অন্যান্য প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা বা তারা মাছের ক্ষেত্রেও আমরা বলবো রেডিয়াল বা অরিও সিমেট্রি। কারণ তারা মাছের কয়টা বাহু থাকে? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে তার যেহেতু 5টা বাহু, তাহলে আমি এই বরাবর যদি আমি কাটি তারা মাছকে, স্টারফিশকে, তাহলে আমরা দেহের অর্ধাংশ পাবো এবং প্রতি অর্ধাংশে 1টা 2টা এবং এর অর্ধেক আড়াইটা বাহু থাকবে। এখানেও আড়াইটা বাহু থাকবে, 1 2 আড়াই। তাহলে এই বরাবর কাটলেও আমি একই জিনিস পাচ্ছি, এই বরাবর কাটলেও আমি একই জিনিস পাচ্ছি। তাহলে আমরা দেহের যে কোনো একটা অক্ষ বরাবর একের অধিকবার দেহকে যদি সমান দুই অংশে ভাগ করতে পারি, তখন তাকে আমরা কি বলবো? অরীয় প্রতিসাম্য। তাহলে কি আমরা অরীয় প্রতিসাম্য বুঝেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা আসবো আরো দুইটা আছে। এরপরে আমরা আসবো দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্য। তাহলে দ্বি অরীয় প্রতিসাম্যের একটা উদাহরণ তোমরা এখানে দেখতে পারো। এটা হলো দ্বি অরীয় প্রতিসাম্য বা একে আমরা বলছি বাই রেডিয়াল সিমেট্রি। বাই রেডিয়াল সিমেট্রি। তো এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রাণীটার ক্ষেত্রে আমরা এখানে কয়টা কোষিকা দেখতে পাচ্ছি? নীল, এগুলো হলো কোষিকা। একটা, এই পাশে হলো একটা। মোট কয়টা কোষিকা? 2টা। কয়টা কোষিকা? 2টা। 2টা। আর প্রাণীটা অনেকটা দেখো, অনেকটা হলো এটা আপেলের মতো। তাহলে আমরা যদি মাঝখান বরাবর কাটি, এই বরাবর যদি আমি প্রাণীটাকে কাটি, তাহলে দেহের কয়টা অংশ পাবো? মাঝখান বরাবর যদি কাটি, এই কেচি বরাবর যদি আমি মাঝখান বরাবর কেটে দিই, তাহলে কয়টা অংশ পাবো? 2টা অংশ। এই 2টা অংশ কি সমান দেখাবে না? মনে হ্যাঁ করো স্যার। আড়াআড়ি ভাবে আমি কাটি নাই, শুধু এখন মাঝখান বরাবর কেটেছি, তাহলে দেহের ডান অংশ এবং বাম অংশ পরস্পর সমান হবে না? হবে? হ্যাঁ স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রতিসাম্যকে কি প্রতিসাম্য বলবো? মনে করো আমি আড়াআড়ি ভাবে এখনো কাটি নাই, আমি শুধু লম্বালম্বি ভাবেই কেটেছি, সেক্ষেত্রে আমরা কি প্রতিসাম্য বলবো? যে প্রতিসাম্যকে দেখা যাবে যে দেহকে একবার সমান দুই অংশে ভাগ করা যায়, তাকে আমরা কি বলবো? একটু আগে পড়াইছি, দেহকে যদি একবার সমান দুই অংশে ভাগ করা যায়, তাকে আমরা কি কি প্রতিসাম্য বলবো? একটু আগে বললাম, এই যে আমরা এখানে দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয়, প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেহের অর্ধেক এবং প্রতি অর্ধেক অংশে আমরা একটা করে কোষিকা দেখতে পাচ্ছি, বা এটা হলো অর্ধেক, তাহলে প্রতি অর্ধেকে একটা করে কোষিকা দেখতে পাচ্ছি। এখন আমি এই বরাবর কাটবো। এবার এই বরাবর কাটবো, আমি এই বরাবর কেটেছি, 2টা অংশ পেয়েছি। এখন আমি এই বরাবর কাটবো, এই বরাবর কাটলে আমার কি হবে? দেহের কয়টা অংশ হবে? 4টা। দেহের 4টা অংশ হবে না? কয়টা অংশ হবে? এই বরাবর কাটলে 4টা অংশ হবে। তাহলে দেহের 4টা অংশ হবে এবং প্রতি অংশে কোষিকা কয়টা থাকবে? কোষিকাও কিন্তু মাঝখান বরাবর কেটে গেছে, তাহলে প্রতি অংশে কোষিকার কত অংশ থাকবে? হাফ। কোষিকার কত অংশ থাকবে? হাফ। ঠিক আছে? কথাটা বুঝতে পারো নাই? স্যার আবার একটু বলুন স্যার। আমি বললাম যে এটা মনে করো যে আপেল, এটা হলো আপেল। আপেলের মতো দেহটা, তার কয়টা কোষিকা আছে? এটা একটা কোষিকা, ডান দিকে একটা কোষিকা, বাম দিকে একটা কোষিকা। আমি মাঝখান বরাবর যদি কেটে দিই, তাহলে আমরা দেহের 2টা অংশ পাচ্ছি, একটা ডান অংশ, বাম অংশ। এবং ডান অংশে দেহের অর্ধেক অংশ প্লাস তার সাথে একটা কোষিকা আছে, দেহের বাম অংশ তার সাথে আরেকটা কোষিকা আছে। তাহলে দেহের মোট কয়টা অংশ হলো? 2টা। তাহলে 2টা অংশ যখন হচ্ছে, তখন আমি তাকে বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। 2টা অংশ যখন, তখন আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এই থেকে আসছে দ্বি কথাটা।
এরপরে আমি এইভাবে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর আবার আমি এইভাবে কেটে দিলাম। হ্যাঁ, এইভাবে আমি মাঝখান বরাবর কেটেছিলাম, এবার এই বরাবর কাটলাম। এই বরাবর কাটলে আমার কি হবে, দেহটা আগে দুইটা অংশ ছিল, এখন দেহ 4টে অংশ হয়ে গেল এবং এই কোষিকাগুলো কিন্তু অর্ধেক হয়ে গেছে, এদিকের কোষিকাগুলো অর্ধেক হয়ে গেছে। তাহলে এখন কি হবে, দেহের প্রত্যেকটা অংশে এখন কি আছে, দেহের 4 ভাগের 1 ভাগ এবং কোষিকার আছে হাফ ভাগ। হ্যাঁ, এবং যেহেতু আমি প্রাণীটাকে 1-এর অধিকবার ভাগ করলাম, তখন হয়ে যাবে অরীয়, তখন হয়ে যাবে অরীয়। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, বা আমি আবার আবার এই করি, মনে করো যে আমি তোমাদের এটা দেখাই। মনে করো যে এটা হলো মনে করো মাউস। হ্যাঁ, এটা মনে করো যে মাউস। হ্যাঁ, এটা মনে করো মাউস, আর এই মাউসের উপরে মনে করো এটা কি আছে, দুইটা পেন রাখলাম। তাহলে মাউসের এই বরাবর যদি আমি কাটি, তাহলে মাউসের অর্ধেক হলো, আর এদিকে একটা কোষিকা, এদিকে একটা কোষিকা। এখন আমি এইভাবে কাটবো এখন। হ্যাঁ, এইভাবে যদি আমি কাটি তাহলে দেখবো, এইভাবে যদি আমি কাটি তাহলে কি হবে, মাউসের 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, মানে 4টে ভাগ হলো। প্রত্যেক ভাবে, হ্যাঁ, এটাকে যদি কোষিকা ধরি তাহলে পেনের হাফ হয়ে যাচ্ছে না? হ্যাঁ বুঝতে স্যার। পারছো? তাহলে এইভাবে আমরা কি করব, যে এরকম প্রথমে আমরা মাঝখান বরাবর কেটে আমি সেটা কি করলাম, দ্বিপার্শ্বীয়। সবাই দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা স্যার মাউসের কিসের ওটা A4 টেকের না? হ্যাঁ 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 A4 টেকের মাউস অনেক ভালো, আমি নিজেও হ্যাঁ ইউজ করি। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো। তো যাই হোক, তাহলে আমরা এইভাবে মাঝখান বরাবর কাটলে আমি কি করলাম, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হলো। আবার এইভাবে যদি আমি অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যদি আবার এভাবে কাটি, তাহলে আবার দেহের আরো 2 ভাগ হয়ে গেল। তাহলে আমরা প্রথম যখন ভাগ করলাম তখন আমি বলছি দ্বিপার্শ্বীয়, পরে আবার যখন ভাগ করলাম, যেহেতু 1-এর অধিকবার একই অক্ষ বরাবর আবার ভাগ করলাম, তখন হয়ে গেল অরীয়। এই জন্য নাম হলো দ্বি অরীয় প্রতিসাম্য। আচ্ছা, লাস্ট ওয়ান, সেটা হলো অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যটা সহজ। যদি কোনো প্রাণীর দেহকে কোনো অক্ষ বা তল বরাবর একবারও সমান 2 ভাগে ভাগ করা যায় না, তখন সেই প্রতিসাম্যকে বলবো অপ্রতিসাম্য। যেমন শামুক আর স্পঞ্জ। যেমন শামুক, এখানে শামুকের ছবিটা দেওয়া নাই, এখানে স্পঞ্জের ছবি দেওয়া আছে। তাহলে এটা হলো একটা স্পঞ্জ। স্পঞ্জ হলো পরিফেরা পর্বের একটা প্রাণী। এই প্রাণীগুলো দেখতে এরকম, দেখে মনে হবে যে ছোট একটা গাছের মতো। আচ্ছা স্যার, শামুকের যে উপরে একটা স্তরণ দেওয়া থাকে, আই মিন শক্ত একটা পর্দা, ওই পর্দাটার নামটা আসলে কি? আমি দেখাচ্ছি, একটা শামুকের ছবি বের করি, দাঁড়াও। ওইটা অনেকটা আপনার হলো কাসিম, মানে কচ্ছপেরও উপরে দেওয়া থাকে, মানে শক্ত হ্যাঁ, একটা আবরণ, ওটা কি দেখাচ্ছি, আসলে? ওটা নাম আছে, ওটা হলো খোলক। ওটা হলো খোলক। আমরা তো এমনিতেই বলি খোলস, কিন্তু ওটার নাম কি? ওটা সেল, ইংলিশ টার্ম হলো সেল, SHELL। সেল। সেল, সেল মানে হলো খোলক। বুঝতে পারছি। এই যে আমি এটা শামুকের ছবি পেয়েছি। হ্যাঁ, এই যে এটা হলো খোলক, ঠিক আছে? এই যে পেঁচানো দেখতে হ্যাঁ পাচ্ছ তো সবাই, তাহলে এটা হলো হ্যাঁ খোলক। হ্যাঁ তাহলে এই খোলকের কারণে তাকে কিন্তু দেহের সমান 2 অংশে ভাগ করতে পারবো না। আমি যদি একে তাই এবার, আমার মতে যে এই যে এই শামুকটা এরা মানে অত্যন্ত ধীরস্থির হয় আসলে, খোলসটার জন্য মানে ভারের জন্য কি এরা ধীরস্থির হয়, মানে আস্তে আস্তে চলাফেরা করে? না না, ওটার জন্য না, কারণ তাদের পাটা হলো মাংসের মতো। হ্যাঁ, এদের পাটা দেখে মনে হবে যে একটা মাংসের টুকরা হেঁটে বেড়াচ্ছে। মানে অনেকটা শামুকের, ওই যে ইর মতো, ওই হাতির পায়ের মতো। হ্যাঁ না, হাতির পা যেমন আছে, কিন্তু হাতির পা তাও সে উঁচা করতে পারে। খুর আছে না? হ্যাঁ, হাতির পা তো এর খুর নেই। মানুষের পায়ের মতো মনে করো যে উঁচা করতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে যখন শামুকের চলন যদি তুমি কখনো লক্ষ্য করো, দেখবে মনে হবে যে একটা মাংস হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু হ্যাঁ, বুঝতে পারবে না যে এটা অনেকটা আসলে, দেখে ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে একটা মাংসের টুকরা আমার দিকে এগিয়ে আসছে, কারণ তাদের পাটাই হলো মাংস। তাহলে তাদের এই খোলকের জন্য এরা অপ্রতিসম। আচ্ছা, ওদের পায়ের তলে যে একটা আবরণ থাকে, ওই আবরণ নাম কি দেওয়া থাকে? ফুট পায়ে, যেটাকে বলে না, না ফুট পায়ের চিহ্নিত করছেন মানে নিচে হ্যাঁ যেটা, হ্যাঁ, এটা পায়ের নিচে ওটা কি? আবরণ না, পায়ের নিচে আবরণ, হ্যাঁ ওটা হলো পা। হ্যাঁ, পায়ের নিচে এটা হলো পাই। আর
এই উপরে যে একটা লেয়ার দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ম্যান্টল, তার নাম হলো ম্যান্টল। হ্যাঁ, শামুকের দেহের যা ত্বক ত্বক বা আবরণ তাকে বলা হয় ম্যান্টল। কি বলা হয়? ম্যান্টল। এই যে আমরা এখানে লিখেছি ম্যান্টল। হ্যাঁ, তাহলে দেহের আর উপরে এদের রক্ত কি সাধারণত লালিত হয়, তাই না? না, এদের রক্ত লাল না, এদের রক্তকে বলা হয় হিমোলিম্ফ। হ্যাঁ, ওগুলো আমরা পরে কি? জানবো। হিমোলিম্ফ, এদের রক্ত লাল না, হিমোরিড? হিমোলিম্ফ। এইচ এ হিমোলিম্ফ। ই এম ও এল ওয়াই এম পি এইচ, হিমোলিম্ফ। ও, বুঝতে পারছি। হ্যাঁ, এদের একটু রক্তকে, কঠিনই হচ্ছে ধরতে, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে হবে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ওগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তাহলে আমরা আজকে প্রতিসাম্য, 5 ধরনের প্রতিসাম্য শিখলাম। তাহলে এই হ্যাঁ, প্রতিসাম্য কি আমরা সবাই বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে শামুকের ক্ষেত্রে ওই খোলকের জন্য আমরা ভাগ করতে পারছি না দেহকে, কোনোভাবেই 2 ভাগে ভাগ করতে পারছি না। আর স্পঞ্জের ক্ষেত্রে আমরা, যেমন এই স্পঞ্জটা দেখো, এখানে এখানে মাঝখানে যদি আমি কাটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা অংশ হয়ে যাচ্ছে। স্যার একটা কথা আছে এখানে, স্যার একটা কথা তো বলতে ভুলে গেছি। হ্যাঁ বলো। শামুকের যে তলে যে একটা আবরণ থাকে, মানে মাংসের যে একটা আবরণ, ওই আবরণ আর অক্টোপাসের আবরণ কি এক, মানে এটা কি একই বংশভূত? ইয়েস ইয়েস। হ্যাঁ, বুঝতে অক্টোপাস, পারছি তাহলে। অক্টোপাস, শামুক, ঝিনুক, হ্যাঁ এগুলো সব একই পর্বের অধীনে, মলাস্কার অধীনে। আর ঝিনুকের মধ্যে থেকে একটা মুক্তা পাওয়া যায়, এটা হ্যাঁ, ঝিনুকের মধ্যেও মুক্তা পাওয়া যায়। ওটা হলো তার, সব ঝিনুকে তো পাওয়া যায় না। সব ঝিনুকে পাওয়া যায় না, কিছু কিছু প্রজাতির ঝিনুক আছে, তাদের ওই সেই মেন্টাল, ঝিনুকের প্রজাতির নাম কি? একটা যেমন ল্যামিলেরেন্স, একটা প্রজাতির নাম হচ্ছে ল্যামিলেরেন্স। তারপরে একটা আরেকটা নাম হচ্ছে পিঙ্ক ডাডা, পিঙ্ক ডাডা ভালগারিস। হ্যাঁ, এরকম অনেকগুলো প্রজাতি আছে। তো এই সমস্ত প্রজাতির আহ, যে ঝিনুক গুলো আছে, ঝিনুকের এই মেন্টাল যে আবরণ বললাম, সেই মেন্টাল আবরণে যদি কোনো বালুকণা বা কোনো দেখা গেল যে কোনো বাইরের কোনো বস্তু সেই মেন্টাল নামক আবরণের মধ্যে ঢুকে যায়, তখন তাদের একটা লেয়ার আছে, নাম হলো নেক্রিয়াস। সেই নেক্রিয়াস লেয়ার তখন এরকম মুক্ত তৈরি করে। ঠিক আছে? তো ওটা তোমাদের সিলেবাসে নাই, ওগুলো তোমাদের সিলেবাসে নাই। তো জাস্ট এমনি জানার ইচ্ছা ছিল, এই জন্য বললাম। ঠিক আছে? তো এখানে শেষ করছি তাহলে। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।